সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি বর্তমানে আমরা যদি ফেসবুক অথবা ইউটিউব বা আমাদের জাতীয় যে বেসরকারি চ্যানেলগুলি রয়েছে সেই চ্যানেলগুলি অন করলেই আমরা খুব একটা বিষয় হট পজিশনে আছে, আমরা সবাই আলোচনা করছি। সেটা হলো মিরপুরে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মৃত্যু বিষয়টি নিয়ে। তো আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আর বাড়াতে চাচ্ছি না যে ঘটনাটা বা কী চাচ্ছি। তো আমি একজন সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর এবং জনস্বাস্থ্য পেশাজীবী সমাজকর্মী হিসাবে আমি এই বিষয়টা ভিন্নভাবে দেখছি। সবাই এই বিষয়টাকে দুইটা বিষয়ের মাঝে সীমাবদ্ধ করে ফেলছেন। নাম্বার ওয়ান হলো যে ওরা খুব খারাপ কাজ করেছে, তিনটা সন্তান বা তার মেয়েও রয়েছে শুনেছি, ওরা ভালো কাজ করে নাই, মায়ের প্রতি দায়িত্ব পালন করে নাই, ধিক্কার জানাচ্ছে। দ্বিতীয় কথা হলো যে ওদের আইনিভাবে ওদেরকে সাজা দেওয়া হোক, এই দুইটা বিষয়। তো কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে সচিব যে তার সন্তান রয়েছে, বৃদ্ধ মা যিনি মারা গিয়েছেন, সেই সচিব সন্তানটিকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার মানে যেখানে কাজ করছে সেখান থেকে তার মেইন মন্ত্রণালয় বা সচিবালয়ে নিয়ে আসা হয়েছে। এটাই কিন্তু আসলে আমরা হয়তো ভাবছি খুব অপরাধ করেছে তিনটি সন্তান বা তার ওই বৃদ্ধার সন্তানরা, সমাজে আমাদের নৈতিক অবক্ষয় দেখা দিচ্ছে, এই সেই অনেক কিছু। বিষয়টা এতটুকুর ভিতরেই যদি আমরা আলোচনা করি অথবা আলোচনা করে একসময় হয়তো এই বিষয়টা চলে যাবে, আরেকটি বিষয় আসবে, সেটা নিয়েও আমরা হয়তো সেভাবেই আলোচনা করব। এভাবেই একদিন হয়তো শেষ হয়ে যাচ্ছে। এমন ঘটনা আমরা কিন্তু এর আগেও বিভিন্নভাবে শুনি। ঈদ যখন আসে তখন বিভিন্ন চ্যানেলগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে তখন বিভিন্ন বিষয়গুলো তুলে ধরে। তার মানে হচ্ছে আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের চোখে বা আমাদের হৃদয়ের কাছে নর্মালাইজ হয়ে যাচ্ছে। তো আমি একজন সমাজকর্মী হিসাবে এই বিষয়গুলো নর্মালাইজের ভিতরে না রেখে আমি আরেকটুভাবে চিন্তা করতে চাই। সেই চিন্তাটা হলো, ওদেরকে আমরা ধিক্কার জানাচ্ছি, ওকে, যাচ্ছি, হচ্ছে। আরেকটা হলো আইনীয়ভাবে যদি ওদেরকে কোনো সাজা দেওয়া হয়, সাজা দিচ্ছি। কিন্তু সরকারিভাবে অথবা সাইকোলজিক্যালিভাবে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে বা কোনো এজেন্সি থেকে বা কোনো সংস্থা থেকে অন্ততপক্ষে ওদের গভীরভাবে ওদের সন্তানদের কাছে যাওয়া প্রয়োজন। এমনভাবে যাওয়া প্রয়োজন তাদের কাছে রেপো বিল্ড আপ করে আসলে তাদের মধ্যে কী কাজ করেছিল। তাদের অর্থের অভাব? কখনোই না। যদি অর্থের অভাব থাকতো তাহলে সাংবাদিকদেরকে টাকা দিয়ে সেই বিষয়টা দামাচাপা দিত না। তার মানে কি অর্থের অভাব নেই। আর স্বাভাবিকতই তারা যে পজিশনে রয়েছে তার সন্তানরা, আমরা এমনিতেই বুঝতে পারছি অর্থের অভাব নেই। তাহলে কী সমস্যা? সেই সমস্যাটা জানার পর আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত। এখন রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ যেগুলি রয়েছে সেগুলির মাঝে শুধু রাষ্ট্রীয় নেবে তা কিন্তু নয়। আমাদের বিভিন্ন এজেন্সি রয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান রয়েছে। শুধু স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের মাধ্যমেই হবে না। আমি সবসময় একটা কথা বলি সমাজকর্মী হিসেবে, যে আপনি এই সমাজে আসছেন, আমি এই সমাজে বসবাস করছি, সবসময় সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে আমরা দায়িত্ব, অর্থাৎ আমার প্রতি রাষ্ট্রের কী দায়িত্ব সেটা নিয়ে ভাবছি, সেটা নিয়ে চিন্তা করছি, সেটা নিয়ে লেখালেখি করছি। কিন্তু কখনো আমরা ভাবছি না আমার প্রতি রাষ্ট্রের কী দায়িত্ব যেমন রয়েছে, ঠিক তেমনি আমারও তো রাষ্ট্রের প্রতি কী দায়িত্ব রয়েছে, অর্থাৎ আমি কি দায়িত্ব রয়েছে রাষ্ট্রের, আমি যেগুলি কাজটি আমি রাষ্ট্রের জন্য করব, এই সমাজের মানুষের জন্য করব। দেখুন, এখানে আমরা কি কখনো, আমরা সমাজকর্ম থেকে যেহেতু লেখাপড়া করেছি সুতরাং এই বিষয়টা চলেই আসবে। সোশ্যাল অর্গানাইজেশন বলে একটা বিষয় রয়েছে, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের বেসিক তিনটি মেথডের মধ্যে একটি মেথড, লাস্টের যে মেথডটা, সেটা হলো সোশ্যাল অর্গানাইজেশন এবং সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট কোনো মেথড না, সোশ্যাল অর্গানাইজেশন একটি মেথড। আর যেহেতু সোশ্যাল ওয়ার্কটা তৈরি হয়েছে বর্তমান ডেভেলপমেন্ট কান্ট্রিতে, সুতরাং তাদের দেশে কি ছিল, তাদের দেশে যে বিষয়টা ছিল যে সোশ্যাল অর্গানাইজেশনের অভাব ছিল, সুতরাং বেসিক মেথডে সোশ্যাল অর্গানাইজেশন তারা অ্যাড করেছে। যখন এই সোশ্যাল ওয়ার্কটা অনুন্নত বা উন্নয়নশীল দেশে প্রবেশ করতে লাগলো, সেখানে দেখা গেল সোশ্যাল অর্গানাইজেশনের সমস্যা নেই। এক ঘরে আগুন লাগলে বা এক বাড়িতে আগুন লাগলে সবাই চলে আসে,
সুতরাং আগুন নিবানোর জন্য। সুতরাং এখানে তাহলে কি করা যাবে, সোশ্যাল অর্গানাইজেশনের সাথে সোশ্যাল ডেভেলপমেন্ট যোগ করে দাও। কিন্তু সোশ্যাল ডেভেলপমেন্ট কোনো সত্যিকার মেথড না, কিন্তু এটার সাথে লেগে আছে। তো এই কথাটা কেন নিয়ে আসলাম, আমরা যে উন্নত দেশগুলোর কথা দেখেছি বা সেখানে সোশ্যাল অর্গানাইজেশনের অভাব রয়েছে, সে সোশ্যাল অর্গানাইজেশন এখন বর্তমানে বাংলাদেশেও কিন্তু দেখা দিচ্ছে। আর সেই সোশ্যাল অর্গানাইজেশনের অভাবের কারণেই কিন্তু আজকে এই 75 বছর বয়সের বৃদ্ধা 7 দিন মৃত্যুর পরে, অনুমান করা হচ্ছে মৃত্যুর পরে তার লাশটা গলে পচে গিয়েছে, পোকামাকড় খাচ্ছে, কিন্তু সন্তান নেই, এমনকি তার প্লাডের প্রতিবেশী নেই, এমনকি বাসার পাশের বাসার লোকটাও জানে না। আমি সেই বিষয়টা তো বলতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন রাখতে চাচ্ছি আপনাদের সম্মুখে, এই যে সন্তানগুলো, সেই সন্তানগুলো কি হঠাৎ করেই বাবার মার প্রতি বা মায়ের প্রতি এরকম আচরণটি করা সম্ভব হয়ে উঠেছে? আরেকটি প্রশ্ন থাকতে পারে যে প্রত্যেকটা সন্তানই কি বাবা মার দায়িত্ব নেবে না? কেনই নিচ্ছিল না? সম্মানিত দর্শক, আমি সেই কেনই নিচ্ছিল না আর প্রত্যেকটা সন্তানই এমন হলো কেন, আর আচরণটা কি হঠাৎ করে মার প্রতি এরকম করলো, সেই বিষয়গুলি নিয়ে আমি একটি কলাম প্রকাশ করতে যাচ্ছি। আপনারা সেই কলামটি জাতীয় পত্রিকা প্রকাশ হবে ইনশাল্লাহ, আপনারা দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আমি লাস্টে আর 1-2 মিনিট আপনাদের সম্মুখে কথা বলে বিদায় নিচ্ছি। আমরা সবাই লিখছি যে আমরা আদর্শিক শিক্ষা দিচ্ছি না, আমরা ভালো শিক্ষা দিচ্ছি না, সেই বিষয়গুলো 3টি সন্তানই কি হঠাৎ করে হয়েছে এরকমটি হয়েছে? এমনকি 3টি বা মেয়ে থাকলে মেয়েটিও সবাই কি একই আচরণ করবে? কেনই করবে? এই যে বিষয়গুলো, এইগুলি নিয়ে আমি একটি কলাম লিখছি, আপনারা সেই কলামটি পড়তে পারেন। এবং কলামটি আমি খুব আমার জীবনে বেশ মেধা বুদ্ধি খাটিয়ে কলামটি লেখার চেষ্টা করেছি। আসলে আমাদের কি করণীয়, কেনই বা এরকম হচ্ছে, আমাদের সমাজ এদিকে যাচ্ছে। আমি সেখানে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না যে আমরা দু কথা বলেই ছেড়ে দিব যে আমরা ইসলামিক শিক্ষা দিচ্ছি না। আর যেখানে আজকে ইসলামিক শিক্ষা নেই, সেখানে বাবা মা কি নিরাপদে নেই সন্তানের কাছে? আমি এর অর্থ এই বলছি না যে ইসলামী শিক্ষা দিবেন না, ইসলামী শিক্ষা দিলেই কি এটা হয়ে যাবে, সেটা বলছি না। কিন্তু বিশ্বে কি আর কোথাও নেই ইসলামী শিক্ষা? ইসলামী শিক্ষা ছাড়াও কি বাবা মারা নিরাপদে নেই? তাহলে প্রবলেমটা কোথায়? এখানে অ্যানালাইজ করতে হবে সোশ্যাল ওয়ার্কের দৃষ্টিভঙ্গি থেকে, এখানে অ্যানালাইজ করতে হবে মেন্টাল হেলথের দৃষ্টিভঙ্গি থেকে, এবং সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল নর্মস ভ্যালুজের ভিত্তিতে এই বিষয়গুলি অ্যানালাইজ করতে হবে। তাহলেই হয়তোবা আমাদের এই সমাজে বৃদ্ধরা নিরাপদভাবে এবং সুখময় সুন্দরময় একটি জীবন অতিবাহিত করে তারা পরপারে চলে যাওয়ার একটি পরিবেশ দেওয়া যাবে। সুতরাং আমরা যদি সহজ কথা, সহজ বার্তা আপনার চোখের সামনে দর্শনে যা ভাবছি, সেই ভাবনা থেকেই যদি আমরা অ্যানালাইজ করি, 75 বছর বয়সে বৃদ্ধা মারা যাওয়ার পরেও এত প্রতিষ্ঠিত সন্তানরা কেন সেই বাবা মায়ের খোঁজখবর নিল না, এটি সহজ কথা, এটা সবাই বুঝতেছি। কিন্তু চিন্তা করতে হবে গভীরে, চিন্তা করতে হবে আমাদের গভীর মানবিক দৃষ্টিকোণ থেকে, যে মানবিক দৃষ্টিকোণ সৎচোখে অর্থাৎ আয়না স্বাভাবিক চোখে দেখা যায় না, হৃদয়ের গভীরের অন্তঃস্থল থেকে দেখা যায়। আসুন সেই গভীরের অন্তঃস্থল থেকে আমরা এই বিষয়গুলো অ্যানালাইজ করে রাষ্ট্রীয় পর্যায়ে এবং সোশ্যাল নর্মস ভ্যালুজের আলোকে এবং রাষ্ট্রের যে একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারে কিভাবে